নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং 11 থেকে একটু অবাক হয়েছেন কিনা, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে ইনজুরিতে ছিল, সে যদি সুস্থ হয়ে ফিট হয়ে দলে ঢোকে সেক্ষেত্রে আসলে দলটা কেমন হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, কি মনে করছেন? জি, আমি আপনার সাথে একমত এই পয়েন্টে যে দেখেন ভারতের সাথে কিন্তু স্পিন দিয়ে আমরা কোনো কিছু করতে পারতাম না। 1 2 মোস্তাফিজকে নিয়ে আমার কিছু সংশয় বা পয়েন্ট হচ্ছে এই, মোস্তাফিজকে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা সেইভাবে রিড করে, মানে তাকে আইপিএল খেলার কারণে, আইপিএল খেলা বলেন, ওকে কিন্তু আমরা সবসময় জানে ওর পেস কি হবে বা ও কি করবে, কাটার কোন সময় কি করবে, ওদের কিন্তু এটা মুখস্থ। ওয়ারেস আপনি যদি এখানে যে পিচ এখন আমরা দেখছি প্রত্যেকটা খেলায় দেখবেন সেঞ্চুরি আছে, প্রত্যেকটা খেলায়। সেখানে যদি আপনি আমাদের একজন নতুন পেস বোলার নাহিদ রানাকে খেলাতেন ইনস্টেড অফ মোস্তাফিজ, এবং মোস্তাফিজকে যদি নেক্সট খেলায় আপনি পাকিস্তান বা নিউজিল্যান্ডের সাথে খেলাতেন, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি ভালো রেজাল্ট পেতেন। এটা হলো, আমি জানি না দেবু আমার সাথে একমত হবে কিনা, বা অনেকে দেখেন ক্রিকেট এমন একটা খেলা, খেলার আগে কথা হয়, খেলার মাঝখানে কথা হয়, খেলার পরেও কথা হয়, তো এই কথা চলতেই থাকবে। যখন রেজাল্ট হয়ে যায় তখন কিন্তু সব দোষ বের হয়, কিন্তু জিতলেও কিন্তু দোষ বের করতে হয় যে জিতলাম ঠিকই, কিন্তু কোথায় দুর্বলতা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে মাহমুদুল্লাহ যদি ফিট হয় তাকে অবশ্যই টিমে নিতে হবে। বাদ পড়বে কে আসছি, আর নাহিদ রানাকেও নিতে হবে। ঠিক আছে, এখন পেসারকে আপনি কি পেসার দিয়ে চেঞ্জ করবেন, নাকি পেসার ঢুকিয়ে একজন স্পিনার কমাবেন? আবার এদিকে মাহমুদুল্লাহ একজন অলরাউন্ডার হিসেবেই যদি আমি নেই, আমি জানি না ওনার বোলিং করতে যখন পারবে না, তাকে তাহলে জেনুইন ব্যাটসম্যান হিসাবেই নিতে হবে। তো সেই ক্ষেত্রে ওনাকে ঢুকালে একজন ব্যাটসম্যানও তাহলে অফ করতে হবে, কারণ আমি তো সব বলার বাদ দিয়ে দিতে পারবো না। তো আমি যদি নাহিদ রানাকে ঢুকাই, আমি চাচ্ছিলাম এইটাই যে ভারতের সাথে নাহিদ রানা খেলতো, তখন মুস্তাফিজকে আমি ড্রপ দিয়ে দিতাম, এবং মুস্তাফিজ যেহেতু নিউজিল্যান্ড ওর কাছে, মানে নিউজিল্যান্ডের প্লেয়াররা কিন্তু মোস্তাফিজকে অতখানি যতটা ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পায়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কালকে নাহিদ রানাকে ঢোকানো উচিত। আর আপনার মাহমুদুল্লাহ যদি ঢোকে, তাহলে ওখান থেকে একজন ব্যাটসম্যান এখন কাকে বাদ দিব এটা বলাটা আমার আপনার জন্য ডিফিকাল্ট হচ্ছে। এই ব্যাপারে দেবব্রত পাল, আপনার কি মনে হয়? একেবারেই ডিফিকাল্ট না। মাহমুদুল্লাহ যদি ইনজুরি কাটিয়ে উঠতে পারে, মাহমুদুল্লাহ অটোমেটিক চয়েস। মুশফিকুর রহিম রান করছেন না, বাট আগামীকালকের ম্যাচের জন্য বা এন্টায়ার চ্যাম্পিয়ন ট্রফির জন্য মুশফিকুর রহিম অটোমেটিক চয়েস। কেন আমি বলতেছি যে অটোমেটিক, এটা হয়তো একটা বিভ্রান্ত ছড়াবে। কেন? আপনার যে টিম, আপনার টিমে সৌম্যরই বিকল্প নাই, মুশফিকের বিকল্প আপনি কিভাবে পাবেন? প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শান্ত রান করছেন না, শান্তর বিকল্প আপনি পাচ্ছেন না, হ্যাঁ, আর ক্যাপ্টেনকে তো আপনি ড্রপও দিতে পারছেন না। সো জিনিসগুলো কি এত কমপ্লিকেটেড হয়ে গেছে বাংলাদেশ ন্যাশনাল টিম। সো আপনি যদি আগামীকালকে নিউজিল্যান্ডের এগেইনস্টে করতে চান, আপনার তানজিদের সঙ্গে দেবব্রত আল, ইটস আ ডু অর ডাই ম্যাচ, আপনাকে জিততেই হবে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে, সেমিফাইনালে যেতে গেলে। সুতরাং এখানে তো এটা করলে কি মনে করবে, এক্সপেরিয়েন্সের উপরে ভর করে ছাড়া আগামীকালকে ম্যাচ আপনি জিততে পারবেন না। আপনাকে যদি তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং এ শান্তকেই আসতে হবে, এছাড়া আর কোনো জায়গা নেই। আপনি যদি ব্যাটিং অর্ডার দেখেন, আচ্ছা, তার মানে সৌম্য ড্রপ, হ্যাঁ, সৌম্যর জায়গায় মাহমুদুল্লাহ ঢুকবে। আর আমার পছন্দ আগামীকালকের ম্যাচে আপনি যদি নিউজিল্যান্ডকে কিছু করতে চান, আপনাকে পেস দিয়েই কিন্তু করতে হবে। ওকে, ওরা পেস বলে অনেক ভালো খেলবে, বাট পেস দিয়েই আপনাকে করতে হবে। আর মিরাজ যতটুকু করতে পারবে, আমাদের রিশাদ আছে যতটুকু করতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টেও আমরা নাহিদ রানার পেস অ্যাটাকটা খুবই কার্যকর থাকতো, এবং আগামীকালকের ম্যাচেও কিন্তু নাহিদ রানা একটা কার্যকর ভূমিকা রাখতে পারে। নাহিদ রানা হয়তোবা অনেক এক্সপেন্সিভও হতে পারে, বাট আপনি যদি টিমের কম্বিনেশন দেখেন, আপনার মাহমুদুল্লাহর ইনক্লুশনটা যেরকম গুরুত্বপূর্ণ আগামীকালকে ম্যাচের জন্য, নাহিদ রানাকে দিয়েও সেই চ্যালেঞ্জটা আপনার নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তানজিম সাকিবের জায়গায় নাহিদ রানা, আর হচ্ছে সৌম্যর জায়গায় সৌম্য সরকারের জায়গায় হচ্ছে মাহমুদুল্লাহ। যেহেতু আপনার ওপেনার ক্লিক করছে না, আগামীকালকেও যে ক্লিক করবে এটার কোনো ধারাবাহিকতা নেই। সো আপনাকে মিডল অর্ডারের উপরেই কিন্তু আপনাকে ডিপেন্ড করতে হবে, এবং তৌহিদ হৃদয় যেহেতু ফর্মে আছেন, তাকেই কিন্তু ইনিংসগুলো ক্যারি করতে হবে। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো তো বিপিএল, তো তৌহিদ হৃদয় ব্যাটিং অর্ডার, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডার, মানে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে ঘটনা হয়েছিল যে মিরাজকে আসলে
মানে বিভিন্ন ব্যাটিং অর্ডারে খেলানো হচ্ছে, হ্যাঁ। বিভিন্ন ব্যাটিং এক অর্ডারে থেকে খেলানো শুরু হচ্ছে, করে আট সব পর্যন্ত। জায়গায় মিরাজ এখন পর্যন্ত মিরাজের ব্যাটিং অর্ডার স্থির নয়, একটি অস্থির রকম। একটা ব্যাটসম্যানকে যদি আপনি এইভাবে খেলান যে গত 2 বছর 3 বছর যাবত ব্যাটিং অর্ডারের পজিশনটাই সে আসলে বুঝতে পারছে না, ভেরি অনেস্টলি বলি। গতকালকে আপনার তৌহিদ হৃদয়ের আগে মেহেদী মিরাজকে পাঠানো হয়েছে। এখন তৌহিদ হৃদয় যে আউটস্ট্যান্ডিং ইনিংসটা খেলেছে, আপনি দেখেন 4টা ব্যাটসম্যান রান করেনি, ওই জায়গা থেকে তৌহিদ হৃদয় অনিকের সঙ্গে পরের ব্যাটসম্যান মুশফিকুর রহিম সেও কিন্তু রান করতে পারেনি। সো কতটুকু প্রেশার তারা ক্যারি করেছে, হ্যাঁ, সাংঘাতিক। সো এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু ভাবতে হবে, তৌহিদ হৃদয়কে যদি আপনি উপরে পাঠান, আপনার যদি মূল ভরসার জায়গা তৌহিদ হৃদয় হয়, তাকে যতটুকু আপনি প্রেশার লেস খেলাতে পারবেন, যেহেতু সে ফর্মে আছে, ততটা টিমের জন্য ভালো হবে। ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন টিমকে সবচেয়ে আপনার মনে হচ্ছে যে মানে চান্স বেশি, ট্রফি জেতার চান্স, মানে সম্ভাবনা দেখছেন কোন টিমের? আচ্ছা দেখেন, স্পেসিফিক এইভাবে বলা খুব মুশকিল, বাট যেটা আমি মনে করি, আপনি যদি সিট করে দেই, মানে মনে করি আমি যেটা, ইন্ডিয়া ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার, সাউথ আফ্রিকা একটা টপ কন্টেন্ডার, ইয়েস সাউথ আফ্রিকা একটা টপ, বাট সাউথ আফ্রিকার যেটা হিস্ট্রি যায়, সেমিফাইনাল পর্যন্ত যাবে, সেমিফাইনালে গিয়ে তারপরে এটাই হারবে। বাট এবার আমি মনে করি, আমি জানি না এখন খেলার রেজাল্টটা কত দূর, আমরা যেহেতু টক শো করছি, আজকের খেলাটা কিন্তু ভাইটাল, অবশ্যই ভাইটাল। এবং আমি মনে করি ইংল্যান্ডও কিন্তু এবার খুব আপনার ভালো, ওদের ব্যাটিং লাইন আপটা খুব স্ট্রং রাদার দেন বোলিং, বাট ব্যাটিং দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আপনার ইন্ডিয়া, এবং যেহেতু পাকিস্তানের মাঠে খেলা, পাকিস্তানকে আপনি উড়িয়ে দিতে পারবেন না, বাট আমার মনে হয় না পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারবে। আপনার কি মনে হচ্ছে? বাই দ্য ওয়ে, ম্যাচের পরিস্থিতি হচ্ছে 351 করার পর অস্ট্রেলিয়া 2টো উইকেট হারিয়ে ফেলেছিল, কিন্তু 115 2 উইকেট, অর্থাৎ পার্টনারশিপ ম্যাথিউ শট এবং লাবুশানের ভেতরে একটা পার্টনারশিপ আসলে হয়েছে। 115 পর্যন্ত চলে গেছে তারা 2 উইকেট হারিয়ে। ইন্টারেস্টিং হতে পারে। ওভার 17.5, 18 ওভার খেলা শেষ ভালো হচ্ছে। ওভার আছে বাকি। আপনি দেখেন এই যে ইনিংসগুলো বিল্ড আপ হচ্ছে, হ্যাঁ 328 সম্ভবত, রাইট? 351 চেজের জন্য অস্ট্রেলিয়া চেস করছে। চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু এরকমই হবে। আপনি রাওয়ালপিন্ডির উইকেট দেখেন আগামীকালকে, ওইটাও কিন্তু ব্যাটিং উইকেট হবে। দুবাই একটু স্লো থাকে, বাট এটাও কিন্তু ব্যাটিং উইকেট। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি আইসিসির ইভেন্টে সবসময় কিন্তু আমরা দেখি যে ব্যাটিং উইকেটগুলোই থাকে। পাকিস্তান এবং দুবাই দুইটাতে জায়গায় ব্যাটিং উইকেটগুলাই কিন্তু হবে, এবং এই ধরনের রান কিন্তু ক্রমাগত চেজ হবে। সো আপনি যদি ইন্ডিকেট করতে বলেন যে কোন টিমটা ভালো করতে ফাইনালিস্ট হইতে পারে, আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে নিউজিল্যান্ডকে আমি এগিয়ে রাখবো। বিকজ আপনি দেখেন যে ফার্স্ট ম্যাচে যেভাবে আপনার ব্যাটিং অর্ডার গভীরতা বড়, ওরা ফর্মে রয়েছে, স্পিন অ্যাটাকটাও কিন্তু ভালো নিউজিল্যান্ডের। আর ওই দিক থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমার কাছে খুব ক্লিকি মনে হয়। অলরাইট, সো এবার ফাইনালি আমরা একটু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ম্যাচ আসলে একদিন পরে, তার আগে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আসলে আছে। সো পাকিস্তানের জন্য যে ব্যাপারটা কঠিন সেটা হচ্ছে যে ম্যাচ হেরেছে দেশের মাটিতে, এরপরে উড়ে আসতে হয়েছে দুবাইয়ে, কারণ ভারতের সাথে খেলতে হবে, তারা উড়ে এসছে দুবাইয়ে। দুবাইয়ের কন্ডিশন ইজ ডিফারেন্ট কন্ডিশন পাকিস্তানের সাথে তুলনা করলে, উইকেট তো আলাদা। বাট এনি হাউ আমি দেখেছি, মানে সেই ছোটবেলার থেকে আপনি যখনই যাকে আন্ডারস্টিমেট করবেন, সেই টিমটাই কেন কিভাবে জিতে যায়। আচ্ছা, কারণ একটা ঠিক, ওয়ার্ল্ড কাপের হিসাব করলে কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার পাশেই নাই, কারণ ওয়ার্ল্ড কাপে তারা জিততে পারে না সামহাও। বাট আবার যদি ওয়ান ডের স্ট্যাটাস গুলো দেখেন, মানে টোটাল পাকিস্তান কিন্তু অনেক দূর আগানো, লাস্টের কিছু খেলাগুলো যদি বাদ দেন, ভালোভাবে কিন্তু পাকিস্তান আগানো। বাট পাকিস্তানের যে সমস্যাটা হচ্ছে একেবারেই আনপ্রেডিক্টেবল, একদম আপনি মানে কখন যে মরার মানে খাট থেকে উঠে এসে তারা জিতে যায়, এটাই হচ্ছে তাদের। বাট আপনি যদি টিম হিসাবে বলেন, বা আমরা যারা অ্যানালিস্ট যারা চিন্তা ভাবনা করি, তাতে কিন্তু যোজন ভাবে আগানো কিন্তু ইন্ডিয়া। বাট এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোনো পরিসংখ্যান আসলে কাজে লাগে না, কাজ করে না। নিউ গেম, বাট যেটা আপনি বললেন, মানে যেহেতু আবার নতুন মাঠে আসতে হচ্ছে এবং ইন্ডিয়া কিন্তু রেস্ট পেয়ে সেই মাঠেই খেলবে, এইটা হচ্ছে ইন্ডিয়ার অ্যাডভান্টেজ। এখন সেই জায়গাটাতে পাকিস্তান কতখানি কি করে, কারণ পাকিস্তানের জন্য কিন্তু ডু অর ডাই, কারণ তারা আপনার যদি সেমিফাইনালে যেতেই হয়, তাহলে এই ম্যাচ তাদেরকে জিততেই হবে। বাংলাদেশের যেমন নিউজিল্যান্ডের সাথে যেরকম খেলা, পাকিস্তানেরও কিন্তু সেই রকম খেলা। একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এখানে এই টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়া কিন্তু আপনার ফেভার নিয়ে নিচ্ছে, একই গ্রাউন্ডে তারা সব ম্যাচ খেলবে। আমরা যে বলি যে ক্রিকেটে রাজনীতি নাই, আইসিসিতে রাজনীতি নাই, আপনি দেখবেন বিশ্ব রাজনীতিতে কিন্তু মিউচুয়াল হয়। চীন আমেরিকায় যাচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট চীনে আসতেছে, কিন্তু ক্রিকেটের রাজনীতিতে কিন্তু আমি দেখতেছি যে একেবারেই কিন্তু একটা বৈরী পরিবেশ বিরাজ করতেছে। সো ইন্ডিয়া কিন্তু এখানে টু ভেরি অনেস্টলি যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশ যাচ্ছে পাকিস্তানে দুবাই থেকে, পাকিস্তান আসতেছে আবার দুবাইয়ে পাকিস্তান থেকে। সো জার্নিটা কিন্তু একটা বড় ব্যাপার থাকে।
মিঠু না, ভাই, না, তা তো একই অবশ্যই। কন্ডিশনে আপনি খেলছেন, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার থাকে। তারপরেও আমি বলছি যে এই ফেভার নিয়েও এই টুর্নামেন্টে আমি নিউজিল্যান্ডকেই কিন্তু এগিয়ে রাখবো। তো দুর্দান্ত ফর্মে নিউজিল্যান্ড, ডেফিনেটলি নিউজিল্যান্ড না, দারুণ সেটা ফর্মে ঠিক রয়েছে। আছে। আমি এবং না, ও জিজ্ঞেস করেছিল ইন্ডিয়া পাকিস্তান এবং শুধুমাত্র গ্রুপ পর্ব না, সেমিফাইনালও ইন্ডিয়া দুবাইতেই খেলবে। যদি সেমিফাইনালে যায়, ফাইনাল যদি ইন্ডিয়া কনফার্ম করে, তাহলে ফাইনালও ইন্ডিয়া আসলে দুবাইতেই খেলবে। মানে তখন টুর্নামেন্টটা দুবাই কেন্দ্রিক আসলে হয়ে যাবে যদি ইন্ডিয়া সেমিফাইনাল ফাইনাল খেলে। তো দেখা যাক আসলে কি অবস্থা দ্বারা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে শুভকামনা। নিশ্চয়ই বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে জয় লাভ করবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।